সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন রয়েছেন আমাদের সঙ্গে। মামুন, স্বাগত আপনাকে। ধন্যবাদ। শিরোনাম দেখে নেই, শিরোনাম তো এখন পুরোটাই ভাসি হয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কী কথা মোদি সোনিয়ার সঙ্গে চিকিৎসার নামে চলছে ব্যবসা। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অস্থিতিশীল। ওকিআই ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে 3 রোহিঙ্গা নিহত। কালের কণ্ঠ বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা, নিদ্রা থেকে চিরনিদ্রায় শিশু সন্তান সহ মা বাবা। মানবজমিন কোটা নিয়ে কেন এই বিতর্ক, ফাঁসছেন দলের নেতারা, আনার হত্যায় নতুন মোড়। যায় দিন কোরবানির পশুর চারা দাম নিয়ে সংখ্যায় ক্রেতারা, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার। কালবেলা 3,21,00,000-এর কাজে ঘুষেই ব্যয় 61 লাখ টাকা। দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ। সময়ের আলোক অর্জালে কাহিল, বন্ধন হবে আরও দৃঢ়। দেশ রূপান্তর, লকডাউন ও সমান আপ্যায়ন ব্যয়, খেলাপি ঋণ, নতুন বিজনেস মডেল। আজকের পত্রিকা পরোয়ানা থানায় গেলেই শুরু পুলিশের বাণিজ্য, সেপটিক ট্যাঙ্কের মাংস মানুষের। খবরের কাগজ, ফেসে যাচ্ছেন আজিজ, সম্পর্ক দৃঢ় চান হাসিনা মোদি। দৈনিক বাংলা, ঢাকা দিল্লি সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার, ভারতের ইস্পাত কঠিন মানসিকতার কাছে হেরে গেল পাকিস্তান। সংগ্রাম, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট এটি, ডক্টর ইফতেখার। সরকার ও সরকারের মদত পুষ্টদের আখের কুচানোর জন্যই বাজেট। করতোয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা, সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ শেখ হাসিনার। টিভিএস, দি বিজনেস স্ট্যান্ডার্ড, হাসিনা মোদি হোপ টু ফার্দার ডিপেন বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস। এইমাত্র এটা শ্বাসরুদ্ধকর খেলা শেষ হলো। আমরা আসলে হাসতে পারি না কেন জানি, আমরা শেষ মুহূর্তে শেষ হাসিটা অন্যরা হাসে। তো এই খেলায় আমরা হেসেছিলাম, এই অবস্থায় হারার কোনো মানে হয় না। হ্যাঁ, এই অবস্থায় এরকম একটা স্কোর যখন আপনাকে আপনি 113 রানে আটকে রাখছেন এবং বাংলাদেশ তো 82-4 ছিল, তখন ভেরি মাচ মানে হয় কি, এই প্রথম হচ্ছে 113 এবং কালকে পাকিস্তান ভারতের বোধহয় 118 বা 119-এ যেতে, হ্যাঁ সেটা পারে নাই। কারণ দুইটা ঘটনার মধ্যে আমরা যদি দেখতে পাই, মানে আমরা যদি একটু ফলো করি, তাহলে ওই যে এখানে ব্যাটিং করাটা আসলে খুব ডিফিকাল্ট। একটা ডিফারেন্ট সর্ট অফ ড্রপ ইন পিচে খেলা হচ্ছে, রান হচ্ছে না, বল আনইভেন বাউন্স থাকছে, মানে স্কিড করছে, ল হচ্ছে, এটা আসলে খুব কঠিন। স্পেশালি আরও কঠিন হয়ে গেছে রিসেন্ট পাস্টে T20 যে অভ্যস্ততা। মাত্র এই যে সবাই প্রায় IPL খেলে এসছে, সেখানে বল ব্যাটে আসে, স্ট্রোক খেলা যায়, অনেক রান হয়, তারপর ঠিক রিভার্স এই কন্ডিশনে আসলে অনেক কঠিন। প্রথম হচ্ছে এটা যে কোনো অবস্থায় ব্যাট করার জন্য কঠিন। ব্যাটসম্যানদের এখন যে অভ্যস্ততা, এখন ব্যাটিং ফ্রেন্ডলি যে অ্যাটমসফিয়ার, সেই কারণে জিনিসটা আরও কঠিন। এটা যদি 80 দশক 90 দশকে এরকম ক্রিকেটে কিন্তু ব্যাটসম্যানরা খেলেছে, কারণ তখন এটা ছিল অভ্যস্ততা। এখন অভ্যস্ততা এটা নাই, ক্রিকেট এমন বেশি ব্যাটিং মুখী হয়ে গেছে, এটা হচ্ছে আরেকটা কারণ। তো সেই কারণগুলোতে আমাদের যতই মনে হোক যে একটা দল এত রান, কম রান কেন করলো, কিন্তু কম রান আসলে এখানে বেশি রান করা কঠিন। আমরা যদি দেখি সাউথ আফ্রিকার T20 ব্যাটিং লাইন ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ইফ নট দ্য ফাইনেস্ট, তারাও কিন্তু স্ট্রাগল করেছে। আপনি দেখবেন তাদের সেরা দুজন ব্যাটসম্যান ক্লাসেন এবং হচ্ছে মিলার, তারা সেট হয়েও কিন্তু বড় রান করতে পারেনি। এই সমস্ত তারা সেট হয়ে গেলে কিন্তু মানে তারা পরের 10, মানে প্রথম হয়তো 10 বলে তারা 15 রান করেন, পরের 10 বলে তারা 45 রান করে, এরকম ক্যাপাবিলিটি তারাও পারেনি। এবং বাংলাদেশের বোলিংও ভালো হয়েছে, বোলারদের জন্য যে সুযোগটুকু আছে সেই সুযোগটা আমাদের বোলাররা নিয়েছেন, তানজিম সাকিব সবচেয়ে ভালো নিয়েছেন। কিন্তু বাংলাদেশের জন্য এই উইকেট যদিও খারাপ, কিন্তু বাংলাদেশের জন্য আসলে এটা একটা, আমি মনে করি যে এটা সুযোগ, আসলে সুযোগ কোন অর্থের মধ্যে, যে ধরেন এটা যদি IPL-এর মতো ব্যাটিং উইকেটে খেলা হতো, তাহলে অপোনেন্টরা আজকে সাউথ আফ্রিকা 220 করতো বা করার সক্ষমতা রাখে তারা। বাংলাদেশ কিন্তু কোনো অবস্থায় 220 করতে পারে না বাংলাদেশ তখন। কিন্তু যখনই উইকেটটা এই মাপের, ফলে উইকেটে কিন্তু এই উইকেটে 130, 40, 45 এটাই হচ্ছে হাইয়েস্ট স্কোর, সেই এবিলিটি কিন্তু বাংলাদেশের আছে। এবং এর ফলে যেটা বাংলাদেশের জন্য সুবিধা হলো, বা বাংলাদেশ যে দুইটা ম্যাচ, একটা ম্যাচ জিতলো, একটা তো কম্পিটিটিভ হার, মানে রান রেটও কাছাকাছি থাকলো, তার ফলে কিন্তু বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সেটার কারণ কিন্তু যদি দুইটাই ফ্ল্যাট উইকেটে খেলা হতো, বাংলাদেশের জন্য সহজ হতো না। এখন ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে, সেখানে প্রপার ক্রিকেট কন্ডিশন, ব্যাটিং ফ্রেন্ডলি হবে হয়তো,
সেখানে বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে, যাদের চেয়ে আমরা বেটার অপোনেন্ট, ফলে ওখানে চান্স বেশি। জিনিসটা আমি শুধু ভাবি এটা যদি রিভার্স হতো, যে নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে এখানে, তাহলে কিন্তু আমাদের জন্য আরও ট্রিকি হতো, কারণ এই উইকেটে কিন্তু যে কেউ কাউকে হারাতে পারে, কারণ এত আনপ্লেবল উইকেট, ডিফারেন্ট উইকেট। ফলে এটা বাংলাদেশের জন্য ভালো হয়েছে যে এখানে আমরা খেলেছি দুটো স্ট্রং অপোনেন্টের সঙ্গে, দুটো ম্যাচে আমরা জিততে পারতাম আর হারতে পারতাম, বাট আমরা ভালো অবস্থায় যাচ্ছি। এখন যদি আমরা আমাদের ক্রিকেটিং শক্তিটা প্রপারলি প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে উঠতে পারবো। ফলে টি-20 বিশ্বকাপে আমাদের রিসেন্ট পাস্টে যে পারফরমেন্স, সেই তুলনায় এটা ভালো পারফরমেন্স হবে, এবং তারপর আমাদের যে ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ব্যাকগ্রাউন্ডের তুলনায় চিন্তা করলে আমার মনে হয় যে ভালো হবে। এবং এই দুটো ম্যাচে আরও সিগনিফিকেন্ট অনেকগুলো বিষয় আছে। আমরা যে জিতছি, আমাদের তরুণ প্লেয়াররা পারফর্ম করছে গিয়ে, এবং অভিজ্ঞ মাহমুদুল্লাহ পারফর্ম করছেন, তৌহিদ হৃদয় করছেন। আমাদের দেশে একটা দীর্ঘদিন একটা বিষয় হয়েছিল মধু ভাই, যে আমরা সিনিয়র প্লেয়ারদের বসে অনেক বেশি নির্ভরশীল ছিলাম। এখন দেখেন সাকিবের তেমন কোনো সিগনিফিকেন্ট পারফরমেন্স ছাড়াই কিন্তু আমরা গত ম্যাচটা জিতেছি, আজকেও পারফরমেন্স নাই, এবং উই আর ভেরি ক্লোজ। মানে বোলিংয়ে দেখেন সাকিব মাত্র 1 ওভার বল করেছে, স্টিল কিন্তু আমরা 113তে অল আউট করেছি গত ম্যাচে। তো তার মানে হচ্ছে সাকিব নির্ভরতা থেকে বেরিয়ে আসার একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে তামিম তো নেই, মুশফিকও নাই, মাহমুদুল্লাহ এখন পারফর্ম করছেন। তো আমি মনে করি পুরো বিষয়তে একটা শিক্ষা নেওয়ার আছে। শিক্ষাটা হচ্ছে তরুণও কিছু না, সিনিয়র প্লেয়ারও কিছু না, প্লেয়ার হচ্ছে পারফর্মার, যে কেউ ভালো হতে পারে। আমরা কিন্তু যখন তরুণ, একদল হচ্ছে খালি তরুণ নাও, আর একদল হচ্ছে খালি অভিজ্ঞতার কথা, তা না, ব্যালেন্স, বেস্ট পসিবল পারফর্মার। এবং সেক্ষেত্রে বয়স না, পারফরমেন্স দলকে কন্ট্রিবিউট করছে কিনা এটা বিবেচনা করা উচিত। এটা বিবেচনা যে করা উচিত, মাহমুদুল্লাহ হচ্ছে তার প্রমাণ। এবং হচ্ছে আবার ধরেন নতুনদের যে সুযোগ দিলে তারা পারে, তৌহিদ হৃদয়রা তার প্রমাণ। ফলে আমার কাছে মনে হয় এই ছোটো ছোটো শিক্ষাগুলো দেওয়া উচিত, কারণ আমরা আসলে টি-20তে এখনও প্রপার টি-20 খেলাটা আমরা আত্মস্থ করতে পারি নাই। টি-20 যে ম্যাচ যেটা আসলে আমরা ধরতে পারি নাই, এটা আমি মনে করি আমাদের হার জিতের চেয়েও এটা বড় অক্ষমতা। যে আপনি দেখবেন যে ছোটো ছোটো দলগুলোর মেজাজের মধ্যে অনেক বেশি টি-20 অ্যাটিচিউড দেখা যায়, যে স্ট্রোক খেলা, সেট হলে বড় শট খেলা, থ্রো করা, মানে নিজেকে থ্রো করা দলের জন্য, এই জায়গাটুকু আমরা দেখতে পাই না। অনেক বেশি ওয়ান ডে মানসিকতা আমরা খেলি, এই জন্য স্কোর ছোটো থাকলে আমরা পারি, ঠিক ব্যাট থ্রো করা ওইটা আসলে এখনও আমাদের হয়ে ওঠেনি। ফলে আমি মনে করি এখান থেকে এবং সিনিয়র জুনিয়র মত্ত থাকা, পুরনো ব্যাকরণের ট্রেডিশনাল চিন্তায় আবিষ্ট থাকা, নতুন চিন্তা না করা, এই জায়গাগুলো থেকে বেরোনোর কিছু কিছু গ্লিমস দেখা গেছে। কিন্তু আমাদের ক্রিকেটের মূল প্রবলেম হচ্ছে আধুনিক চিন্তা নাই, গবেষণা নাই, বোধ নাই, অন্যদের সঙ্গে কম্পারেটিভ স্টাডি নাই। শুধুমাত্র একটা হচ্ছে যে ক্লাসিক্যাল যে ধারা আছে সেইটা একটা আছে, স্টার প্লেয়ারদের উপর ভরসা করা এবং তাদের উপর ছেড়ে দেওয়া। ভরসা করা ঠিক না, আসলে স্টার প্লেয়ার ভরসা করলে কেউ মতো হয় তখন দোষটা ওদের উপর চলে যায়, প্লেয়ারদের উপর। এইরকম একটা এসকেপিজম আমাদের মধ্যে কাজ করে, লং ভিশনারি পরিকল্পনা নাই, এবং মানুষ কি ভাবছে, মানুষ কি চাচ্ছে, এই হাওয়ায় আসলে সঙ্গে অনেক বেশি জনতুষ্টিমূলক সিদ্ধান্ত নেওয়া, আমি মনে করি এটাও ঠিক না। ওইখানে যারা বসবে তাদেরকে প্রিয় সিদ্ধান্ত নিতে হবে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মানুষ কি বললো, ফেসবুকে কি হলো, এটা দেখে ক্রিকেট পরিচালনা করলে চলবে না, এবং এটাই হয়ে থাকে। এবং এইটার দ্বারা আমাদের আসলে জনমতকে মানে বোঝানো বা অভিভাবক দেওয়ার চেয়ে আমরা বরং জনমতের জনস্রোতে ভেসে যাই। এটাও আমাদের লং টার্ম এই ছোটো ছোটো সাফল্য দিয়ে মানুষকে এই কি বলা যায়, ফাঁকতালে পাওয়া কিছু সাফল্য দিয়ে মানুষকে এক ধরনের সাময়িক প্রবোধ দেওয়া, এইটা হচ্ছে আমি মনে করি যে কোনো ভিশনারি পরিকল্পনা না, এটা কোনো কাজের কথা না। কিন্তু সেই কাজটুকুই যেহেতু মানুষকে খুশি করলে আমরা মনে করি যে আমাদের গতি টিকে থাকবে, সেই দিকে আমরা মন দিই, এই জন্য আমরা এক্সপোজ হয়ে যাই। তো আমার কাছে মনে হয় এইসব জায়গা থেকে বেরোনোর কিছু কিছু জায়গা পাওয়া গেছে, যে আমরা সিনিয়র জুনিয়র না, প্লেয়ার ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছে যে টিমের ফাইটিং স্পিরিট ইম্পর্ট্যান্ট, স্টার প্লেয়ার না, টিমের ফাইটিং স্পিরিট ইম্পর্ট্যান্ট, এবং বোলিংটা ইম্পর্ট্যান্ট। টি-20 মানেই হচ্ছে আমরা ধরেই নিই যে বোলারটা কোনো বিষয় না। এই যে জায়গাগুলো, এগুলো নিয়ে আসলে আমাদের সক্ষমতা, আমাদের সামর্থ্য, কোন লেভেলে উইকেট ভালো আমাদের জন্য, সেই অনেকগুলো জায়গা দেখার এবং বোঝার আছে। আমি মনে করি এই টুর্নামেন্ট বাংলাদেশকে সেই সুযোগ দিয়েছে। এবং সফর আমি কনসিডারিং দ্য মানে প্রিভিয়াস 6 months পারফরমেন্স, টি-20তে আমাদের হিস্ট্রি, টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের সব কিছু মিলাই মনে করি যে বাংলাদেশ তুলনামূলক বেটার করছে, এটার জন্য কন্টিনিউ করে। এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্র হচ্ছে একটা বিস্ময়, আপনার কি মনে হয় কেন? প্রথম হচ্ছে তারা এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিষয়ে একটা হলো যে ছোট দলগুলাই কম্পারেটিভলি বেটার করছে। আমি যেটা বলছি যে উইকেটের স্ট্যান্ডার্ডটা যখন উইকেট এরকম হয়ে যায়, আনপ্লেয়েবল হয়ে যায়, মানে এবং অনিশ্চিত আচরণে হয়ে যায়, তখন স্কিলটা সেকেন্ডারি হয়ে যায়। তো স্কিল যখন সেকেন্ডারি হয়ে যায়, তখন বড় দলগুলোতে এগিয়ে থাকে স্কিলের কারণে। তারা যখন সেই স্কিলটা প্রপারলি শো করতে পারে না, তখন গ্যাপটা কমে আসে। এবং যেহেতু টি-20 এমনি আনসার্টেনিটি, একটা ইনিংস একটা ওভার খেলা বদলে দেয়, ফলে দলগুলো ওই চান্সটা তৈরি। এবং যুক্তরাষ্ট্র যেহেতু এই অভ্যস্ততা, এই কন্ডিশন
এই চিন্তাটুকু যুক্তরাষ্ট্রে ছিল। এবং যুক্তরাষ্ট্রে আপনি দেখবেন যদিও তারা অনেক সিনিয়র প্লেয়ার নানান দেশে, কিন্তু এদের অনেকেই তাদের দেশের হয়ে খেলতেন, ফলে তাদের মধ্যে পেশাদার মানসিকতাটুকু আছে, ক্রিকেটকে বোঝা, ক্রিকেট সংস্কৃতিকে বোঝা। তো আমেরিকার প্লেয়ার না, বিভিন্ন দেশের প্লেয়ার। সো ওই সংস্কৃতিকে আসার কারণে যারা, যেমন ভারতের প্লেয়ার আছে, নিউজিল্যান্ডের টপ প্লেয়ার ছিল এক সময়, ফলে তারা ওই সিচুয়েশনটা তারা বোঝে, এবং সিচুয়েশন বোঝে যেহেতু ওইখানের কন্ডিশনটা অন্যরা যেমন একটা ম্যাচ খেলে দেখছে, তারা আগে থেকে জানতো যে এখানে এরকমই হবে, এটা 200-250 রানের হবে না, ফলে নিজেদের অ্যাপ্লাই করেছে, সেই জায়গাটুকু হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ক্রিকেট নিয়ে আসলে খুব বেশি উচ্ছ্বসিত বা সিরিয়াস হওয়ার কিছু নেই, কারণ তাদের নিজেদের খেলা না, অন্য দেশের খেলে, নাগরিকত্বজন লোকে আসে খেলে, আবার যখন চাকরি বাকরিতে চলে যায়, ফলে এটা দিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেট খুব কিছু হবে না। আমি বরং মনে করি যুক্তরাষ্ট্র বা এই সমস্ত দেশের এই যে অন্য দেশের ভাড়াটে প্লেয়ার দিয়ে খেলে, একসময় মনে হচ্ছে আইসিসি ট্রফিতে আরব আমিরাত ছিল খুব ভালো দল, পাকিস্তানিরা থাকতো, তাদেরকে দিয়ে করে চ্যাম্পিয়ন হয়ে গেল। এবং কিন্তু আবার দেখেন ওই এটা তো যেহেতু এই জিনিসটা লাস্ট করে না, যেহেতু কিছু প্লেয়ার আসে তারা সাময়িকভাবে হয়তো তাদের ভিসা বা তাদের থাকার জন্য তারা ন্যাশনাল টিমে খেলে, তারপর যখন তাদের ওইটা সময় শেষ হয়ে যায় বা তাদের প্রয়োজন ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু ব্যাকআপ তৈরি হয় না। তো এই জায়গাটুকুতে আমার মনে হয় যে এটা খুব সিগনিফিকেন্ট কিছু না, বাট এনিওয়ে দেখতে তো নিশ্চয়ই ভালো লাগে যে যখন অন্য একটা দেশ বড় শক্তির সঙ্গে পাল্লা দেয়, বড় শক্তির সঙ্গে ছোট শক্তিগুলো পাল্লা দিলে বাকি যারা আছে তাদের মধ্যেও বিশ্বাস তৈরি হয়, ভরসা তৈরি হয়, দর্শকদের জন্য এক্সাইটমেন্ট হয়, কারণ খেলার মজাই তো হচ্ছে যে মানে লড়াই হবে, আমরা রেজাল্ট জানবো না। তো যখন এরকম ছোট দলে এরকম অনিশ্চয়তার খেলাকে অনিশ্চয়তার মাত্রা যোগ করে, তখন সেটা এক্সাইটিং হয়, সে এবং একটা টুর্নামেন্টে সেই এক্সাইটমেন্টটুকু জন্য তো আমরা টুর্নামেন্ট বা ওয়ার্ল্ড কাপ সেটা দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমি দেশ রূপান্তর মানে আপনার দেশ রূপান্তরের শিরোনাম দেখছিলাম যে লকডাউন ও সমান আপ্যায়ন ব্যয়, একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমরা একটা সিরিজ আসলে করোনাকালের কাণ্ড, এরকম আমরা একটা পেয়েছি। আমরা কয়েক মাস আগেই আমাদের কাছে কাগজপত্র এসছে, আমাদের প্রধান চিফ রিপোর্টার আশরাফুল হক এবং হচ্ছে আমাদের মেহেদি মাসুদ, আমাদের প্রতিনিধি, আরেকজন প্রতিনিধি ঢাকার বাইরের, তার কাছে প্রথম এসছে, সেই প্রথম নোটিস করেছে যে আমাদের এখানে করোনার সময় যে নর্মালি যে আপ্যায়ন ব্যয়টা থাকে, করোনার সময় সরকারি অনেকগুলো অফিসে সেই আপ্যায়ন ব্যয়টাই হয়েছে। যেখানে লকডাউনের সময় আমরা যে 2টা মাস দেখেছি, 26শে মার্চ থেকে বা 25শে মার্চ থেকে 2020-এর 26শে মার্চ থেকে একটানা মে পর্যন্ত, 31 মে পর্যন্ত 66 দিন লকডাউন ছিল। তো সেই সময় তো আপ্যায়নের কোনো সুযোগই নাই, কারণ হচ্ছে যে সেই সময় ঘর থেকে কেউ বেরিয়ে হয় না। ইভেন মানে এরপরে ধীরে ধীরে আমরা সাহস করেছি লকডাউন কাটার পর, কিন্তু প্রথমে তখন তো মনে হচ্ছিল করোনা মানেই শেষ, ফলে চা খাওয়ার মতো, বিস্কিট খাওয়ার জন্য কেউ সরকারের অফিসে যাওয়ার কোনো সুযোগই ছিল না। কিন্তু আমরা হিসাবে দেখছি অন্যান্য সময়, অন্যান্য বছরে এক একটা মাসে নর্মালি যা খরচ হয় সেই পরিমাণ খরচ। সো এটাই তো আসলে একটা বিস্ময়ের জন্ম দেয়। তারপরে হচ্ছে আমরা কিছু ফাইন্ড আউট করেছি, করে আমরা খেয়াল করেছি যে কাগজপত্রগুলো অনেক ক্ষেত্রে কাগজপত্রগুলো সন্দেহজনক, এগুলো তথ্য দিয়ে ঠিক নাই। সো সেরকম ভিত্তিতে আমরা এই কাজটা করেছি। এবং আমাদের দেশে দেখেন কোনো সুযোগে যে আমরা হাতছাড়া করি না, মানে করোনার মতো একটা বিষয়, যে বিষয়টা ধরেন এখন করোনার ভয় আমাদের কেটে গেছে, কিন্তু মেমোরিটা তো ভয়ঙ্কর। সেই মেমোরির কথা মনে করে আমরা আত্মীয়জন হারিয়েছি, সেই কথা মনে করেও তো, এবং এটা দেখেন জিনিসটা কি হয়েছে, এই টাকাটা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়েছে, নিশ্চয়ই তাই হবে, না হলে আপনার বিল বছর সরকারের তরফ থেকে তো টাকাটা ডিসবার্স হয়েছে। এবং যেহেতু এটা কি টাকার পরিমাণটা লিখেছে, টাকার পরিমাণটা খুব বেশি না, আসলে খুব বেশি না। আমরা দেখেছি যে 8 কোটি টাকার মতো সবকিছু মিলে, সেটা খুব বেশি না। রাষ্ট্রের টাকা 8 কোটি তো অনেক টাকা, কিন্তু আমাদের দেশে আমরা হয়েছে মধ্যে এটা আমরা আলাপ করছিলাম যে 1000 কোটি দেখতে দেখতে, দুর্নীতি 200 কোটি 500 কোটি 5-8 দেখতে দেখতে এখন মনে না, কিন্তু আসলে 8 কোটি টাকা অনেক টাকা। আর দেন এগেইন রাষ্ট্রের টাকা যে কোনো টাকায় অনেক টাকা, এবং যাদের কাছে আসলে এই টাকা, যাদের হেফাজতে মানে ইয়ে থাকবে, সুরক্ষিত থাকবে, তারা যদি এটা সুরক্ষিত না করেন, না রাখতে পারেন, সেটা তো একটা বিরাট, তাহলে আসলে গার্ডিয়ানশিপ কোথায়? রাষ্ট্রের 1 টাকা যদি সেভ না হয়, তার কাছে তো 1000 টাকা 1 কোটি টাকা সেভ থাকবে না। তার মানে এই সরকারি এই টাকাগুলোর ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এই অর্থেও যে এইটা অঙ্ক যাই হোক, এটা প্রমাণ করে যে কোনো অঙ্কই তাদের কাছে নিরাপদ না। এবং এই সময়টাতে আমরা আরও দেখতে পেয়েছি, এটা তদন্ত করতে গিয়ে আরও কিছু জায়গায় গাড়ি চলেনি, জ্বালানি বিল হয়েছে, এরকম অনেকগুলো জায়গা। তো এটা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে আমাদের রাষ্ট্রের টাকা তো আমরা নানাভাবে অপচয়ের ঘটনা দেখি। কিন্তু এর মধ্যে আরেকটা মজার জিনিস মধ্যে দেখেন যে করোনা কালের ঘটনা, অন্যান্য জায়গায় কিন্তু আপনি যদি কিছু নিয়ম করেন সেটা প্রমাণ সাপেক্ষ, আপনার কাউন্টার একটা যুক্তি থাকে, কিন্তু করোনার সময় যে 66 দিন যুক্তি নেই, এখানে যুক্তি দেখানো কঠিন। তার মানে দেখেন আমরা দুর্নীতি করার ক্ষেত্রে এরকম মানে এত আমরা মানে কি বলা যায় বেপরোয়া হয়ে গেছি যে দুর্নীতি করার সময় মনে করি যে এটা জানবে তো কি হবে, মানে বিষয়টা এরকম যে যে জিনিসটা একদম প্রকাশ্য আমি ধরা পড়ে যেতে পারি, এক্সপোজ হয়ে যেতে পারি, সেটা কিন্তু আমরা কিন্তু এখন আর চিন্তিত না।
আমি মনে করি এই পুরো ঘটনায় টাকার অঙ্ক বা সরকারি যারা দায়িত্বে আছেন তাদের অনিয়ম করা বা তাদের মানে সঠিক ভূমিকা পালন না করা বা অসততা করা, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অসততা করার ক্ষেত্রে, রাষ্ট্রের টাকা নয়ছয় করার ক্ষেত্রে আমরা এখন নির্ভীক হয়ে গেছি। রাগডাকের ব্যাপার নেই, আগে মানুষ লজ্জা পেত, লজ্জা কিন্তু অনেক আগে চলে গেছে। কিছুটা চিন্তা করতো অ্যাটলিস্ট যে আচ্ছা এটা করলে এটা তো ধরে যাবে, এটা মিডিয়াতে চলে যাবে, এটাই হবে, এটা না করি। এখন সেই জায়গা নাই, কারণ এটা আপনি যে কোনোভাবে, এটা আমরা না করি 5 বছর 2 বছর পর্যন্ত যে কেউ ওই সময় যদি আপনার জাস্ট ওই সময় খরচ কি বিল ভাউচারগুলো তো জমা দেওয়া হচ্ছে, দেখলেই তো এই সময় বিল ভাউচার কীভাবে আসে, আর তদন্ত লাগে না কে খেয়েছে কিনা, 5 জনের টাকা 6 জন খেয়েছে কিনা। অন্যান্য ক্ষেত্রে এই তদন্ত লাগে যে আপ্যায়ন বিল আপনার 500 টাকা করেছেন, ভাউচারগুলো পরীক্ষা করতে হয়। এখানে তো পরীক্ষা নিরীক্ষার কিছু নাই, কারণ আপ্যায়ন মানে কোনো কর্মী যাওয়ারই কথা না, সময় নিষিদ্ধই ছিল একরকম, যে কারণ নিষিদ্ধ ছিল, সরকারি অফিসগুলো হোম অফিস করেছে বা ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাগুলোতে আছে, কিছু কিছু জায়গায় হয়তো কিছু কাজ হয়েছে যে সীমান্তের জায়গাগুলোতে যেখানে কিছু কাজ ছিল, আমরা সেটা দেখেছি যে আমাদের অন্যান্য দেশের যারা ছিল আটকা পড়েছিল তাদেরকে আনা টানা ইত্যাদি, কিন্তু সেই সব না। আমরা দেখেছি দেশের অনেকগুলো জায়গায় এরকম হয়েছে যে জায়গাগুলোতে সম্পূর্ণ লকডাউন ছিল এবং হওয়ার কোনো সুযোগই নেই। তো এটা নিয়ে আর কি আমাদের রিপোর্ট। জি, এই খবরের কাগজের নামটা দেখছিলাম, ফেসে যাচ্ছেন আজিজ। ওই স্টোরির মধ্যে আছে জালিয়াতি তথ্য চেয়ে ইসি ও পাসপোর্ট অফিস থেকে দুদকের পাসপোর্ট অফিসকে দুদকের চিঠি, অর্থাৎ দুদক আজিজের দুর্নীতি তদন্ত করবে আর কি। জি, এটা ইনফ্যাক্ট একভাবে চিন্তা করলে বেনজিরের ক্ষেত্রে যেরকম হয়েছে যে প্রথমে হচ্ছে যে খবরের মানে কাগজের নিউজ বেরিয়েছে এবং তারপর হচ্ছে যে আপনি ইয়ে করেছে দুদকের তদন্তের জন্য একজন আবেদন করেছেন, তারপরে দুদক তদন্তের নির্দেশ দিয়েছে এবং দুদকের তদন্তের নির্দেশ দেওয়ার পর আরও অনেক কিছু বেরিয়েছে, মিডিয়াগুলো প্রোঅ্যাক্টিভলি বেড়েছে বা তথ্য অ্যাভেলেবল হয়েছে। তো মানে আজিজের ক্ষেত্রেও আসলে এই যে অনিয়মের ঘটনাগুলো, এটা তো আসলে বেশ আগে আমরা একটা যে ডকুমেন্টারি হয়েছিল সেটা আমরা দেখেছিলাম এটা, কিন্তু যেহেতু তিনি তখন দায়িত্বে ছিলেন এবং অনেকগুলো জিনিস প্রমাণ সাপেক্ষ ছিল, যদিও ওই সময় বাংলাদেশের একটা বা দুটা মিডিয়া ওই সময় আসলে করেছিল, যে তার ভাইয়ের ক্ষেত্রে বাংলাদেশের পত্রিকা করেছিল, প্রথম আলো পত্রিকা স্পেসিফিক্যালি, আরও কেউ কেউ করেছিল যে তার ভাইয়ের পাসপোর্টের ক্ষেত্রে বা আরও কিছু ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে তারা দেখিয়েছিল যে ক্ষমতার মানে কি বলা যায়, ক্ষমতার অপব্যবহারের জায়গাগুলো আছে, সেটা তারা দেখিয়েছিল। তো তারপর অনেকদিন পর যেটা হলো যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করে, এটা কিন্তু আমাদের দেশের কোনো সংস্থা না, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়া, নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা শুধু দুর্নীতির পাশাপাশি কিন্তু তারা বলেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বিকাশকে বাধাগ্রস্ত করা। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাইন, শুধু দুর্নীতির কথা কিন্তু তারা বলেনি, এই জায়গাটুকু বলেছে এবং এই জায়গাটা আসলে একটু ব্যাখ্যা সাপেক্ষ বা ব্যাখ্যা নির্ভর, যে এটা কি তারা বলেছে যে উনি মানে ওই সময় যে আমাদের নির্বাচন হয়েছিল, আমাদের গণতন্ত্রের চর্চা, এইসব জায়গায় আসলে যে তার ভূমিকা ছিল, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, যদিও ব্যাপারটা ক্লিয়ার না। তো এটা হলে কিন্তু এটার দুইটা পার্ট, একটা হচ্ছে তার ক্ষমতার অপব্যবহার জনিত এবং আরেকটা হচ্ছে তার হচ্ছে যে অফিসকে ব্যবহার করে রাজনৈতিকভাবে জিনিসগুলোকে ভুল দিকে পরিচালিত করা, কাউকে বাড়তি সুবিধা দেওয়া। এখন তদন্ত করতে গেলে এবং আস্তে আস্তে আমার ধারণা এরকম আসবে এবং জিনিসগুলো বেরোবে। তবে আমার কাছে মনে হয় পুরো জিনিসটা খুবই দুঃখজনক কোন অর্থে, যে আমাদের দুজন লোক, দুইটা বাহিনীর প্রধান, একজন হচ্ছে একটা বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, সো তার খবরগুলো যেভাবে এক্সপোজ হচ্ছে তাতে কিন্তু এই প্রশ্ন ওঠে যে বাহিনীর প্রধান থাকা একজন কি তার কি এত ক্ষমতা, এবং একভাবে চিন্তা করলে তো আসলে এতই ক্ষমতা যে ওই ব্যক্তির যদি নির্দিষ্ট ব্যক্তির যদি তার দায়িত্ব ক্ষমতা এত বেশি থাকে, সেই ক্ষমতা যদি তিনি দায়িত্বশীলতা দেওয়া ক্ষমতার নিজের জন্য একটা সীমারেখা না টানেন বা নিজে নিতে না থাকেন, তাকে তো ধরার গভর্ন করার কেউ নাই। কারণ আমাদের দেশে দেখেন যে ওই যে দুদক বলেন এই বলেন, কেউ যে খুব শক্তিশালী তারা করে, কিন্তু যখন খবর আসে এখন করবে হয়তো, তো ফলে ওই সময় যে তাদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের এরকম বাহিনীকে, এবং নানান রাজনৈতিক, আমাদের যেহেতু রাজনৈতিক সংস্কৃতিটা খুব স্ট্রং না, ফলে কিন্তু আমাদের অনেকগুলো ক্ষেত্রে আমাদের পুলিশ বা বাহিনীগুলো তারা কিন্তু রাজনীতিকদের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠছে। সরকারের তাদের উপর নির্ভরতা, প্রশাসন, এইসব জায়গায় কিন্তু নির্ভরতা বেশি, এবং এটাও কিন্তু রাজনৈতিক সংস্কৃতি। রাজনীতি যখন থাকে না, প্রপার রাজনীতি যখন থাকে না, রাজনীতিকে যখন নেতৃত্বে থাকেন না, নেতৃত্ব দিতে পারেন না, তখন এরকম অন্য অর্গানগুলোর উপর সরকার নির্ভরশীল, কারণ সরকার কিন্তু দেশ চালাতে হয়, এবং সেটা যখন হয়ে পড়ে তখন তাদের আসলে আর কোনো বাধা থাকে না। তাই হয়েছে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ। মূল্য আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।